সেন্টার স্টেট রিলেশনসের সেকেন্ড পার্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনস অর্থাৎ প্রশাসনিক সম্পর্ক। এই পার্টটিতে অর্থাৎ প্রশাসনিক সম্পর্কতে খুব একটা বেশি ডিটেলস পড়া দরকার নেই, কারণ এখান থেকে ওই রকম ডিটেলসের প্রশ্ন আসে না। কয়েকটা জিনিস শুধু লক্ষ্য করলেই হবে, অর্থাৎ এখানে প্রতিটি লাইন কিন্তু পড়ার প্রয়োজন নাই। আমি যেভাবে বলছি সেইভাবে একটু নোটটা তোমরা দেখে নেবে। 1 নম্বরে দেখো, এক্সিকিউটিভ পাওয়ার্স অফ স্টেট। রাজ্যের যে এক্সিকিউটিভ পাওয়ার্স বলতে আমরা প্রশাসনিক ক্ষমতাই বলতে পারি। বি এক্সারসাইজড ইন কমপ্লায়েন্স উইথ ইউনিয়ন ল। এই কমপ্লায়েন্স কথাটা কিন্তু খেয়াল রাখতে হবে, যে রাজ্যের যে প্রশাসনিক ক্ষমতা সেটা যেভাবে পালিত হবে, এক্সারসাইজ হবে, ইউনিয়ন লগুলোর সাথে কমপ্লায়েন্স থাকবে, মানে সেই লগুলো মেনে হবে। অর্থাৎ এমনভাবে প্রশাসন চলবে না যেটা কেন্দ্রের কোনো আইনের বিরুদ্ধে। কমপ্লায়েন্স মেনে চলা বা ইউনিয়ন ল এর সাথে মিল থাকবে, এরকম। তো আর্টিকেলটা খুবই গুরুত্বপূর্ণ, কোন আর্টিকেলে এই ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, আর্টিকেল 256। আর কিচ্ছু পড়ার কোনো প্রয়োজন নাই। আর্টিকেল 256 ওখানে কি বলা আছে, যে এক্সিকিউটিভ পাওয়ার্স অফ স্টেট, এই প্রশাসনিক ক্ষমতা এক্সারসাইজড হবে ইন কমপ্লায়েন্স উইথ ইউনিয়ন ল, কেন্দ্রের আইনগুলির সাথে সঙ্গতি রেখে। ব্যাস, আর কিছু পড়া দরকার নেই। নেক্সট হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার্স অফ স্টেট, রাজ্যের প্রশাসনিক ক্ষমতা, আবাসিক প্রশাসনিক ক্ষমতা, নট টু ইন্টারফিয়ার উইথ এক্সিকিউটিভ পাওয়ার অফ ইউনিয়ন। কেন্দ্রের যে প্রশাসনিক ক্ষমতা বা কেন্দ্র যেভাবে প্রশাসন চালাবে তাকে কোনো ইন্টারফেয়ার করবে না বা নাক গলাতে যাবে না। রাজ্য রাজ্য রাজ্যের যে প্রশাসনিক যে কাজকর্ম, সেই প্রশাসনিক কাজকর্ম এমন হবে না যেটা কেন্দ্রের প্রশাসনিক কাজকর্মকে হস্তক্ষেপ করছে বা ইন্টারফেয়ার করছে, এটা হবে না। তো শুধু আর্টিকেলটাই খেয়াল রাখতে হবে। আর্টিকেল কত? 257। তো আর্টিকেল 257 256 খুবই ইম্পর্ট্যান্ট। এটা প্রশ্ন ম্যাচিংও দিতে পারে, সরাসরিও দিতে পারে। কমপ্লায়েন্স কততে আছে, ইন্টারফেয়ার কততে আছে। কমপ্লায়েন্সের ক্ষেত্রে 256 না, ইন্টারফেয়ার ক্ষেত্রে 256, এটা গুলি যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো একটু খেয়াল করবে যে কমপ্লায়েন্সে 256, ইন্টারফেয়ার 257, একটু ক্লু করার চেষ্টা করবে যদি পারো। বাকি যে পয়েন্টগুলো আছে এগুলো শুধুমাত্র ভেতরের লাইনগুলো পড়ার কোনো প্রয়োজন নয়, পয়েন্টগুলো পড়লেই হবে। মেনটেন means of communication of national and military importance। মিলিটারি এবং জাতীয় এবং মিলিটারি ইম্পর্টেন্স আছে এই ধরনের কমিউনিকেশন মেনটেন করা, এটা একটা রাজ্য এবং কেন্দ্র রাজ্যের প্রশাসনিক সম্পর্ক তারা মিলিতভাবে করবে। 4 নম্বর, প্রোটেকশন অফ রেলওয়ে। শুধুমাত্র পয়েন্টগুলো পড়বে, আর কিছু পড়ার প্রয়োজন নাই। 5 নম্বর, টু এনসিওর ওয়েলফেয়ার অফ শিডিউল ট্রাইবস ইন দ্য স্টেটস, মানে বুঝতেই পারছো, শিডিউল ট্রাইবসদের উন্নতি নিশ্চিত করা রাজ্যগুলিতে। 6 নম্বরে, টু সিকিউর ইনস্ট্রাকশন ইন দ্য মাদার টাং অ্যাট দ্য প্রাইমারি স্টেজ অফ এডুকেশন। প্রাথমিক শিক্ষাতে মাতৃভাষাতে যাতে ইনস্ট্রাকশন দেওয়া হয় সেটা সিকিউর করা। এমন নয় যে আমরা ধরে নিই পশ্চিমবঙ্গ, এখানে মাতৃভাষা বেশিরভাগেরই বাংলা, কিন্তু এখানে বাংলাতে ইনস্ট্রাকশন না দিয়ে, বাংলা অপশনই নাই, হিন্দি অথবা ইংলিশ, সেটা নয়। মাতৃভাষাতে ইনস্ট্রাকশন দিতে হবে, এটা সিকিউর করা, এটা একটা কর্তব্য। 7 নম্বরে বলা হয়েছে টু এনসিওর ডেভেলপমেন্ট অফ দ্য হিন্দি ল্যাঙ্গুয়েজ। হিন্দি ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট কিন্তু করতে হবে। 8 নম্বরে, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু ভেতরটা পড়া প্রয়োজন আছে। 8 নম্বরটা, টু এনসিওর গভর্নমেন্ট অফ এ স্টেট, রাজ্য প্রশাসন ইজ ক্যারিড অন, চলবে, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন, সংবিধান মেনেই কিন্তু চলবে, সংবিধানের বাইরেই যাবে না। তো এখানে ভেতরে যেটা লেখা আছে, ইউনিয়ন কিন্তু ইনস্ট্রাকশন দিতে পারে, নির্দেশ দিতে পারে দ্য স্টেট গভর্নমেন্টস, রাজ্য সরকারকে, টু এনসিওর, নিশ্চিত করার জন্য যে দ্য গভর্নমেন্ট অফ স্টেট ইজ ক্যারিড অন, চলছে, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশনস অফ দ্য কনস্টিটিউশন। এটা পার্ট 6-এ কিন্তু রাজ্যর প্রভিশনগুলো আছে। যাই হোক, তো সংবিধানের প্রভিশন মেনেই কিন্তু রাজ্য চলছে। ইফ এনি স্টেট ফেলড, যদি কোনো রাজ্য ব্যর্থ হয়, টু কমপ্লাই উইথ এনি ডাইরেকশনস গিভেন বাই দ্য ইউনিয়ন, কেন্দ্রের কোনো ডাইরেকশনস মানতে যদি ব্যর্থ হয়ে যায় বা দ্য ইউনিয়ন, ইন এক্সারসাইজ অফ ইটস এক্সিকিউটিভ পাওয়ার, রাজ্য যে প্রশাসন চালাচ্ছে সেই প্রশাসন চালাতে গিয়ে কেন্দ্রের যদি কোনো নির্দেশ না মানতে যদি ব্যর্থ হয়ে যায়,
প্রেসিডেন্ট মে হোল্ড দ্যাট, প্রেসিডেন্ট এটা ধরে নিতে পারে যে সিচুয়েশন হ্যাজ অ্যারাইজেন, এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে ইন উইচ, যেখানে দ্য গভর্নমেন্ট অফ দ্য স্টেট, রাজ্য সরকার ক্যান নট বি ক্যারিড অন, চলতে পারছে না ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশনস অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের যে প্রথা সেই প্রথা মেনে সংবিধান অনুযায়ী চলতে পারছে না। অর্থাৎ কেন্দ্রের কোনো নির্দেশ রাজ্য যদি অমান্য করে, সেক্ষেত্রে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি ধরে নিতে পারে যে সেই রাজ্য কিন্তু সংবিধান মেনে চলতে পারছে না। তখন প্রেসিডেন্ট কি করবে? দাস হি মে প্রক্লেম প্রেসিডেন্টস রুল ইন দ্য স্টেট, সেই রাজ্যে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করে দিতে পারে। সেক্ষেত্রে রাজ্য সরকারের আর কোনো ক্ষমতা থাকবে না, পুরোপুরি কেন্দ্রের হাতে চলে যাবে, কেন্দ্রের হয়ে রাজ্যপাল শাসন করবে। এটা খুব ইম্পর্টেন্ট আর কি। নেক্সট 9 নম্বর, ডিলেগেশন অফ ইউনিয়নস ফাংশন টু স্টেট। এটা একটু লাইনগুলো পড়লে বোঝা যাবে যে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রাষ্ট্রপতি, ক্যান এন্ট্রাস্ট টু দ্য অফিসার্স, এন্ট্রাস্ট মানে কাউকে কোনো দায়িত্ব অর্পণ করা, এটাকে এন্ট্রাস্ট বলা হয়। অফিসার্স অফ দ্য স্টেট, রাজ্যের কোনো আধিকারিককে প্রেসিডেন্ট যে কোনো কাজ দিতে পারে। সার্টেন ফাংশনস অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট, কেন্দ্র সরকারের। হাউএভার, যাই হোক, বিফোর ডুইং সো, এটা করার আগে প্রেসিডেন্ট হ্যাজ টু টেক দ্য কনসেন্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি কিন্তু রাজ্য সরকারের সম্মতি নিয়ে করবে, সরাসরি সেই আধিকারিক ইনস্ট্রাকশন পাঠাবে না যে আপনি এই কাজটা করুন। বাট দ্য পার্লামেন্ট ক্যান এনাক্ট ল, কিন্তু সংসদ আবার যদি আইন করে দেয়, আইন করতে পারে, অথরাইজিং দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্র সরকারকে অথরাইজ করে, তাকে ক্ষমতা দিয়ে, টু ডিলিগেট ইটস ফাংশন, মানে তার কাজ বা দায়িত্ব অর্পণ করতে, টু দ্য স্টেট গভর্নমেন্টস অর ইটস অফিসার, রাজ্য সরকারকে অথবা তার কোনো আধিকারিককে, ইরেসপেক্টিভ অফ দ্য কনসেন্ট অফ সাচ স্টেট গভর্নমেন্ট, সেই রাজ্যের কিন্তু কনসেন্ট ছাড়াই, সম্মতি ছাড়াই। অর্থাৎ নর্মালি যদি কোনো পার্লামেন্ট আইন না করে থাকে, প্রেসিডেন্ট যদি রাজ্য সরকারকে বা বিশেষ করে তার কোনো আধিকারিককে যদি কোনো কাজ দিতে চায় কেন্দ্র সরকারের, সেক্ষেত্রে রাজ্য সরকারের সম্মতি নিতে হবে। কিন্তু পার্লামেন্ট যদি আইন করে দেয় যে না, সম্মতি নেওয়ার প্রয়োজন নেই, সেক্ষেত্রে কিন্তু আইন নেওয়ার প্রয়োজন নাই। অন দ্য আদার হ্যান্ড, অপর দিকে, স্টেট মে কনফার অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনস আপন দ্য ইউনিয়ন, রাজ্য সরকারও কিন্তু কেন্দ্রের উপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন প্রদান করতে পারে, কিন্তু সেক্ষেত্রে তাকে কেন্দ্রের সম্মতি নিতেই হবে, তাছাড়া হবে না। নেক্সট হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ হাই ডিগনিটারি। হাই ডিগনিটারি বলতে এখানে আইএস অফিসার, আইপিএস অফিসার ইত্যাদিদের বোঝানো হয়েছে। এরা কিন্তু রাজ্যেই পোস্টেড থাকে, কিন্তু নিয়োগ করে কে? কেন্দ্র সরকার, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষাগার, ইউপিএসসি দ্বারা। তো তারা রাজ্য সরকারে নিয়োগ হলেও তারা কিন্তু অ্যাটাচড কেন্দ্রের সাথে। এখানে যেটা লেখা আছে যে ইউনিয়ন হ্যাজ মেজর সে ইন অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড রিমুভাল অফ গভর্নর। আচ্ছা, এটা অ্যাপয়েন্টমেন্ট অফ হাই ডিগনিটারির কথা বলা হয়েছে, আমি ইউপিএসসি, আইএস, আইপিএস এর কথা সেকেন্ড পয়েন্টে বলা আছে। এটা একদম টপ লেভেলের গভর্নর বা জাজেসদের কথা এখানে বলা হয়েছে, যে অ্যাপয়েন্টমেন্ট রিমুভাল, গভর্নরকে নিয়োগ এবং তাকে রিমুভাল করা, যারা কিন্তু রাজ্যে পোস্টেড থাকে। অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস অফ হাই কোর্টস অ্যান্ড মেম্বার্স অফ স্টেট পাবলিক সার্ভিস কমিশন, মেম্বার্স অফ স্টেট পাবলিক সার্ভিস কমিশনকে কিন্তু নিয়োগ করে গভর্নর, এটা পরে পড়বে পরবর্তী নোটগুলিতে। কিন্তু স্টেট পাবলিক সার্ভিস কমিশন মেম্বারদের অপসারণ করতে পারে না গভর্নর, অপসারণ করার ক্ষমতা কিন্তু প্রেসিডেন্টের আছে। আর হাইকোর্টের বিচারপতিদের কেন্দ্রই কিন্তু নিয়োগ করে থাকে, প্রেসিডেন্ট আর কি। তো 10 নম্বরে অ্যাপয়েন্টমেন্ট অফ হাই ডিগনিটারি। আর 11 নম্বরে অল ইন্ডিয়া সার্ভিস, যেটা বলছিলাম যে আইএএস, আইপিএস অফিসারগুলোর কথা। দ্য প্রেজেন্স অফ দ্য অল ইন্ডিয়া সার্ভিসেস, যেমন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস, আইএএস অফিসার, ইন্ডিয়ান পুলিশ সার্ভিসেস, আইপিএস অফিসার, ফার্দার অ্যাকর্ডস এ প্রিডমিনেন্ট পজিশন টু দ্য ইউনিয়ন গভর্নমেন্ট। এরা অবশ্যই কেন্দ্র সরকারে একটা গুরুত্বপূর্ণ পদ দখল করে থাকে। দ্য মেম্বার্স অফ দিস সার্ভিসেস আর রিক্রুটেড অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট বাই দ্য ইউনিয়ন গভর্নমেন্ট। এই মেম্বারগুলো রিক্রুটেড এবং অ্যাপয়েন্টমেন্ট, নিয়োগ করা হয় বাই দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউপিএসসির দ্বারা। দ্য মেম্বার্স অফ দিস সার্ভিস আর পোস্টেড অন কি পোস্টস ইন দ্য স্টেট, রাজ্যের কিন্তু প্রধান পদগুলো বা টপ পদগুলো তাদের অধীনেই থাকে। বাট রিমেন লয়াল টু দ্য ইউনিয়ন গভর্নমেন্ট, কিন্তু তারা রাজ্যের গুরুত্বপূর্ণ পদগুলোতে থাকলেও তারা কিন্তু লয়াল থাকে, অনুগত থাকে, বা আনুগত্য কার প্রতি থাকে? কেন্দ্র সরকারের প্রতি থাকে, যেহেতু তারা নিয়োগ করেছে। নাম্বার 12, ইউনিয়ন টু অ্যাডজুডিকেট, মানে এক কথায় আইন করা বলা যায়, ইন্টার স্টেট রিভার ওয়াটার ডিসপুট।
ইন্টার স্টেট বলতে আন্তঃরাজ্য, এক রাজ্যের সাথে অন্য রাজ্যের যে নদী সংক্রান্ত, বিশেষ করে নদীর জল প্রবাহ সম্পর্ক যে বিবাদ সম্পর্কিত বিবাদগুলো কিন্তু বিভিন্ন রাজ্যের মধ্যে দেখা যায়। কাবেরী নদী নিয়ে আছে, মুল্লাপেরিয়াম বাঁধ এগুলো নিয়ে আছে, এগুলো থেকেই যায়। তো এগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাডজুডিকেট করা, তার বিচার করার কাজটা কিন্তু কেন্দ্রই করবে। রাজ্যের মধ্যে সংঘাত হলেও সেটা কিন্তু কেন্দ্রেরই একটা পাওয়ার আছে। এখানে এটা একটু পড়া দরকার যে পার্লামেন্ট হ্যাজ বিন ভেস্টেড উইথ পাওয়ার, পার্লামেন্টকেই ক্ষমতা দেওয়া আছে টু অ্যাডজুডিকেট এনি ডিসপুট অর কমপ্লেন্ট, যে কোনো এই ধরনের যে কোনো বিতর্ক বা অভিযোগটাকে বিচার করা, in respect to the use, distribution or control of the waters of or any interstate river or river valley, এই নদী সংক্রান্ত যে জলের যে ব্যবহার, তার বিতরণ ইত্যাদি সংক্রান্ত কোনো বিবাদ যদি দেখা যায়। In this regard, the parliament also reserves the right, সুপ্রিম কোর্টের যখন এলাকাগুলো পড়া যাবে তার অরিজিনাল জুরিসডিকশন বা ইত্যাদি, সেক্ষেত্রে কিন্তু অরিজিনাল জুরিসডিকশনে বলা আছে যে কেন্দ্র রাজ্য বা রাজ্য রাজ্যের সংঘাত তর্ক সুপ্রিম কোর্টই বিচার গ্রহণ করতে পারবে না, কিন্তু ইন্টার স্টেট অর্ডারের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সেই পাওয়ারকেও পার্লামেন্ট কিন্তু কেড়ে নিতে পারে। কিন্তু বলা হয়েছে যে the parliament also, last line, reserves the right to exclude such disputes from the jurisdiction of the supreme court or other court, সুপ্রিম কোর্ট বা অন্যান্য কোর্টেও যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে সেখান থেকে এক্সক্লুড করে দিতে পারে, তো পার্লামেন্ট নিজে নিয়ে সেই কিন্তু বিচার করতে পারে। সেন্টার স্টেট রিলেশনস ডিউরিং এমার্জেন্সি, এমার্জেন্সির সময়ে কেন্দ্র রাজ্য সম্পর্কটা কেমন থাকবে। প্রেসিডেন্ট রুল কখন হবে এর আগে একটু বলা হলো যে সংবিধান মেনে যদি রাজ্য সরকার না চলে সে তখন প্রেসিডেন্ট কিন্তু প্রশাসন রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। তো এটা সেম কথাই লেখা আছে, আগে যেটা বলা হলো সংবিধান মেনে না চলার কথা, শুধু লাস্ট লাইনটা আমি বলছি যে ইন সাচ অ্যান ইভেনচুয়ালিটি, এই ধরনের ঘটনার ক্ষেত্রে দ্য প্রেসিডেন্ট শ্যাল অ্যাসিউম টু হিমসেলফ অল অর এনি অফ দ্য ফাংশনস অফ দি স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকারের এনি অফ দ্য ফাংশন, যে কোনো কাজ বা অল সমস্ত কাজই কিন্তু প্রেসিডেন্ট নিজ হাতে নিয়ে নিতে পারে রাজ্য সরকারের। আন্ডার প্রক্লেমেশন অফ ন্যাশনাল এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি যখন থাকবে তখন কি হবে। একটা সাধারণ কথা যে এমার্জেন্সি হলেই সে ন্যাশনাল হোক আর প্রেসিডেন্ট হোক আর ফিনান্সিয়ালের হতে পারে, ফিনান্সিয়ালও যে কোনো এমার্জেন্সি হলেই কিন্তু রাজ্য সরকারের হাতে ক্ষমতা থাকে না, সেটা প্রেসিডেন্টের হাতে চলে যায় এবং প্রেসিডেন্ট থ্রু গভর্নর সেটা এক্সারসাইজ করে, ক্যারিড আউট করে। তো ন্যাশনাল এমার্জেন্সিতে বলা আছে ডিউরিং এ প্রক্লেমেশন অফ ন্যাশনাল এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি যখন ঘোষণা হয়, দ্য পাওয়ার অফ দ্য ইউনিয়ন টু গিভ ডাইরেকশনস, কেন্দ্র সরকারের যে নির্দেশ দেওয়ার যে প্রসারতা, extends to the giving of direction as to the manner in with the executive power of the state, রাজ্য সরকারের এক্সিকিউটিভ পাওয়ারকে তারাই নির্দেশ দেবে, রাজ্য সরকারের যত আধিকারিক তারা কিন্তু কেন্দ্র সরকারের নির্দেশ অনুযায়ী চলবে। টু বি এক্সারসাইজ রিলেটিং টু এনি ম্যাটার, যে কোনো বিষয়ে, অর্থাৎ কেন্দ্রের নির্দেশ মতো রাজ্য সরকারকে চলতে হবে। আন্ডার প্রক্লেমেশন অফ ফিনান্সিয়াল এমার্জেন্সি, ফিনান্সিয়াল এমার্জেন্সির সময় এমার্জেন্সি নোটস আছে, তখনও আবার এই সম্বন্ধে কিছু পড়তে হবে যে ডিউরিং এ প্রক্লেমেশন অফ ফিনান্সিয়াল এমার্জেন্সি, অর্থনৈতিক জরুরি অবস্থা বা আর্থিক জরুরি অবস্থা যখন জারি হবে, ইউনিয়ন ক্যান ডাইরেক্ট দ্য স্টেট গভর্নমেন্ট, ইউনিয়ন কিন্তু রাজ্য সরকারকে ডাইরেকশন দিতে পারে টু অবজার্ভ সার্টেন ক্যাননস অফ ফিনান্সিয়াল প্রোপ্রাইটি, মানে আর্থিক নীতিসমূহ, এগুলো কিন্তু যে কোনো আর্থিক বিভিন্ন নীতিসমূহকে অবজার্ভ করার জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকারকে নির্দেশ দিতে পারে। অ্যান্ড টু রিডিউস দ্য স্যালারি, বেতন এবং ভাতা অ্যালোয়েন্সেস কমাতে পারে অফ অল or any class of person serving in connection with affairs of the union, কেন্দ্র সরকারের কেন্দ্রের আন্ডারে যারা আছে বা কেন্দ্রের কোনো দপ্তরের সাথে যুক্ত এই ধরনের যে কোনো ব্যক্তির বেতন ভাতা ইত্যাদি কিন্তু কমিয়ে দিতে পারে, ইনক্লুডিং দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জাজেদের সহ তাদেরও বেতন ভাতা কমাতে পারে ফিনান্সিয়াল এমার্জেন্সি চলাকালীন। ইউনিয়ন অলসো রিকোয়ার্স অল মানি বিলস, এটা কন্ট্রোলের ক্ষেত্রে বলা হয়েছিল যে কি করে স্টেট লেজিসলেশনটা কন্ট্রোল করে, এর আগে বলা হয়েছিল লেজিসলেটিভ লেসনে যে অল মানি বিল, সেম কথাই লেখা আছে, ফিনান্সিয়াল বিলস টু বি রিজার্ভ ফর দ্য কনসিডারেশন, এটা রিজার্ভ করা হয় কার জন্য, এটাকে গভর্নর সই করে না, পাস করে না, বিধানসভা বা রাজ্য আইনসভা থেকে পাস হয়ে এলেও গভর্নর কেন সই করবে না, এটাকে রিজার্ভ করবে কার জন্য, ফর দ্য কনসিডারেশন অফ দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির বিবেচনার জন্য এটাকে রিজার্ভ করবে, আফটার দে আর পাসড বাই দ্য লেজিসলেচার অফ দ্য স্টেট, রাজ্য আইনসভাতে পাস হয়ে যাওয়ার পরে।
ইট ইজ দাস এইভাবে এভিডেন্ট, মানে যেটা দেখা গেল যে ইন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ স্ফিয়ার, প্রশাসনিক ক্ষেত্রে দ্য স্টেটস ক্যান নট অ্যাক্ট ইন কমপ্লিট আইসোলেশন। রাজ্যগুলি পুরোপুরি বিচ্ছিন্নভাবে কিন্তু প্রশাসন চালাতে পারে না, যে আমরা একটা আলাদা দেশের মতো পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে নিজেদের মতো প্রশাসন চালানো, সেটা কিন্তু পারবে না। and have to work under the directions and in cooperation with the center, কেন্দ্রের ডাইরেকশন অনুযায়ী এবং কেন্দ্রের সাথে সহযোগিতা করেই কিন্তু চলতে হয়, এরকমই প্রভিশন করা আছে। এই হলো কেন্দ্র রাজ্য প্রশাসনিক সম্পর্ক, যতটা পারছে বোঝার চেষ্টা করে। এরপর সফট কপিটা অবশ্যই পড়ে নেবে এটা শোনার পরে।